আজকের ভিডিওটা শুরু করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে। আমার আজকের গন্তব্য হচ্ছে গুলিস্তান। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বা আমাদের এয়ারপোর্টের সামনে থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে গুলিস্তানে। সারা পৃথিবীর মানুষ যেখানে বিশ্বাস করে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, আমাদের দেশের মানুষ সেখানে বিশ্বাস করে জীবনের মূল্য থেকে সময়ের মূল্য অনেক বেশি। না হলে দেখুন না, একটু সামনেই ফুটওভার ব্রিজ, মানুষ ফুটওভার ব্রিজ দিয়ে পার না হয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে কিভাবে পার হয়ে যাচ্ছে রাস্তা। যাই হোক, আমি যেমনটা বললাম, আমার আজকের গন্তব্য হচ্ছে এয়ারপোর্টের সামনে থেকে গুলিস্তান। এয়ারপোর্টের সামনে থেকে গুলিস্তান যাওয়ার জন্য আপনারা এখান থেকে বেশ কিছু বাস পেয়ে যাবেন। তবে এই বাসগুলোতে করে গেলে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। আমি চাচ্ছি সময় কিভাবে সেভ করা যায়, সেজন্য আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাব। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে গিয়ে নামবো হচ্ছে ফার্মগেট। আমি এই মুহূর্তে এয়ারপোর্টের সামনে বাসের জন্য অপেক্ষা করছি। মূলত এয়ারপোর্টের সামনে থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে হচ্ছে ভিআইপি, বিকাশ আর হচ্ছে এয়ারপোর্ট পরিবহন, এই বাসগুলো। যেমনটা আগেও বললাম, এখান থেকে গুলিস্তান যাওয়ার জন্য সরাসরি বাস রয়েছে। আপনারা চাইলে গুলিস্তান পরিবহনে করেও যেতে পারেন, তবে সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আমি যেমনটা বললাম, যাচ্ছি হচ্ছে প্রথমে ফার্মগেট, আর ফার্মগেট থেকে পরে মেট্রো দিয়ে আমি চলে যাব সচিবালয়। সচিবালয় থেকে একেবারেই হাঁটাপথের দূরত্ব। তো হয়তো দেখেই বুঝতে পারছেন একটা ভিআইপি বাস যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু আমি বাসটাতে উঠতে পারিনি। আমি এরপরের বাসের জন্য এখন অপেক্ষা করছি। আপনারা যারা প্রথমবারের মতো এয়ারপোর্টে আসবেন, আপনারা রাস্তার অপর পাশে চলে আসলে এখানে বেশ কিছু খাবারের জন্য হোটেল পেয়ে যাবেন। একই সাথে হচ্ছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেছে হজ ক্যাম্প বা হাজি ক্যাম্পের সামনে। হাজি ক্যাম্পের সামনেও এখানে বেশ কিছু খাবারের হোটেল রয়েছে। একই সাথে হচ্ছে যারা ঢাকাতে রাত্রি যাপন করতে চাচ্ছেন বা থাকতে চাচ্ছেন, থাকার জন্যও কিন্তু আপনারা এখানে বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। আমি এখনও দাঁড়িয়ে আছি হচ্ছে বাসের জন্য। আর যেমনটা বললাম, আমি এখান থেকে যাব হচ্ছে ভিআইপি 27, এই বাসটাতে করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা বাস পেলাম, আর এই বাসটা কোনোভাবেই মিস করা যাবে না, সেজন্য আমি এই বাসটাতে উঠে পড়লাম। ভিআইপি ছাড়াও এখান থেকে যায় হচ্ছে বিকাশ আর হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ, যেটা বর্তমানে এয়ারপোর্ট পরিবহন নামে পরিচিত।
রাস্তার ডান দিকেই হচ্ছে আমাদের ৩ নাম্বার টার্মিনাল, আর ৩ নাম্বার টার্মিনালের অবস্থান হচ্ছে কাওলাতে। কাওলার এখানে কিছু যাত্রী ওঠানামা করানো হয়েছে, আর কিছু সময় উনি অপেক্ষা করেছে যাত্রীর জন্য। মূলত যেসব বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যায় তাদেরকে এখানেই সর্বশেষ যাত্রী ওঠানামা করাতে হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে যাত্রী ওঠানামা করানোর কোনো সুযোগ নেই। আর আমাদের ৩ নাম্বার টার্মিনালের সামনেই হচ্ছে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ওঠার জন্য লেন। আমরা এখন সেই লেন ধরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরের দিকে যাচ্ছি। আপনারা হয়তো দেখেছেন আমি এয়ারপোর্ট থেকে ভিআইপি বাসে উঠেছি, আর নামবো হচ্ছে ফার্মগেট। এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত ভাড়া হচ্ছে 40 টাকা। যদি আপনি স্টুডেন্ট হন আর স্টুডেন্ট আইডি কার্ড সাথে থাকে সেই ক্ষেত্রে আপনার থেকে ভাড়া রাখা হবে 20 টাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠে গেলে আর খুব একটা সময় লাগে না। আমাদের এখন সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তার মানে বুঝতেই পারছেন যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ফার্মগেট পৌঁছে যেতে পারবো। দেখেই হয়তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে দিয়ে যাওয়ার জন্য টোল পরিশোধ করতে হয়। এখানে আসলে প্রাইভেট কারের জন্য টোল রাখা হয় 80 টাকা করে, আর বাসের জন্য সম্ভবত 160 টাকা। এক্স্যাক্টলি অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে নেই। তো এখানে আসলে অন্য দিনগুলোতে আসলে ভালোই জ্যাম থাকে বা অনেক গাড়ি থাকে। এখন যেহেতু ঈদের মৌসুম, খুব একটা গাড়ি নেই বললেই চলে। আমাদের গাড়ি টোল পরিশোধ করে এখন ছুটে চলেছে ফার্মগেটের দিকে। আমি এই মুহূর্তে ভিআইপি এই বাসটাতে করেই এসে নামলাম হচ্ছে ফার্মগেট। এই বাসটা চলে যাবে এখন ধানমন্ডি হয়ে নিউ মার্কেটের দিকে। এলিভেটেডের উপর দিয়ে মাত্র 12 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমি এসে পৌঁছে গেলাম ফার্মগেটে। অন্য দিনগুলোতে আরও একটু বেশি সময় লাগে। এখন যেহেতু ঈদের মৌসুম, খুব একটা সময় লাগেনি। আর এয়ারপোর্ট থেকে এলিভেটেডের পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছিল 8 থেকে 10 মিনিটের মতো। তার মানে বলা চলে মাত্র 22 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে চলে এসেছি ফার্মগেট। ফার্মগেট থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে বাংলাদেশ সচিবালয়। বাংলাদেশ সচিবালয় থেকে একেবারেই হাঁটাপথের দূরত্ব হচ্ছে গুলিস্তান। তবে আপনারা চাইলে বাসে করে কিংবা রিক্সা নিয়েও যেতে পারেন। আমাদের ঢাকা শহরে যে কয়েকটি কর্মব্যস্ত এরিয়া রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ফার্মগেট। এখনও অনেক সকাল, যার জন্য বেশিরভাগ দোকানই বন্ধ। কিছুক্ষণ পরেই এখানে মানুষের আনাগোনা শুরু হবে। আমি এই মুহূর্তে অবস্থান করছি তেজগাঁ কলেজের ঠিক পাশে। আর এখানে আসার পরেই আমি এখন সকালের নাস্তা করব। আপনাদেরকে আসলে বলাই হয়নি, আমার আজকের গন্তব্য হচ্ছে দোহারের মৈনটঘাট। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের ঢাকা জেলা 5টি উপজেলা নিয়ে গঠিত। তার মধ্যে অন্যতম একটি উপজেলা হচ্ছে দোহার উপজেলা। আজকে আমি যাব হচ্ছে দোহারে। মূলত দোহারে যাওয়ার জন্য বাসে উঠতে হবে গুলিস্তান থেকে। সেজন্য আমি প্রথমে উত্তরা থেকে
গুলিস্তানে যাচ্ছি। ফার্মগেটের বেশিরভাগ দোকানই কিন্তু এখনও বন্ধ। সত্যি কথা বলতে ঘুমন্ত শহরটা এখনও জেগে ওঠেনি। কিছুক্ষণের মধ্যেই এখানে এত পরিমাণে মানুষের আনাগোনা দেখা যাবে, আপনি হাঁটারও জায়গা পাবেন না। যাই হোক, সকালের নাস্তা শেষ করে আমি এখন যাচ্ছি হচ্ছে মেট্রো রেলে ওঠার জন্য। যেমনটা আগেও বললাম, ফার্মগেট থেকে আমি যাব হচ্ছে সচিবালয়ে। আর ফার্মগেট থেকে সচিবালয়ে যেতে আমাদের সময় লাগবে 3 থেকে 4 মিনিটের মতো। তবে হ্যাঁ, এখানে টিকিট কাটতে একটু সময় লাগে, আর টিকিট ভাড়া রাখে হচ্ছে 20 টাকা। টিকিট কাটা হয়ে গেলে ট্রেনে ওঠার পরে 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমরা ফার্মগেট থেকে পৌঁছে যাব হচ্ছে বাংলাদেশ সচিবালয়। আমার এখন প্রথম কাজ হচ্ছে মেট্রো রেলে ওঠার জন্য টিকিট সংগ্রহ করা। টিকিট কাটার জন্য আমাদেরকে আরও একটা প্ল্যাটফর্ম উপরে যেতে হবে। উপরে যাওয়ার জন্য আপনারা এসকেলেটর, লিফট এবং সিঁড়ি তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি বেশিরভাগ সময় এসকেলেটরই ব্যবহার করে থাকি। আর যদি আপনাদের সাথে অসুস্থ কোনো রোগী থাকে তাহলে আপনারা লিফটেও উপরে উঠতে পারবেন। তো আমরা এখন এসকেলেটর দিয়ে উপরের দিকে যাচ্ছি। মূলত উপরে গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে, আর টিকিট কাটা শেষ হলে এরপরে আরও একটা প্ল্যাটফর্ম উপরে যেতে হবে মেট্রোতে ওঠার জন্য। এখানে মেশিন এবং ম্যানুয়ালি দুইভাবেই টিকিট কাটা যায়। তবে দেখেই হয়তো বুঝতে পারছেন এই মুহূর্তে টিকিট কাউন্টারে কেউই নেই, যার জন্য আমি মেশিনে টিকিট না কেটে ম্যানুয়ালি টিকিটটা কাটলাম। যখন মানুষ বেশি থাকে তখন ম্যানুয়ালি টিকিট কাটতে সময় লাগে, কিন্তু মানুষ কম থাকলে ম্যানুয়ালি টিকিট কাটতে খুব একটা সময় লাগে না, বলা চলে মেশিনের আগেই টিকিট কাটা যায়। যাই হোক, আমি টিকিট কাটা শেষ করে এখন উপরের দিকে যাচ্ছি। যেমনটা আগেও বললাম, আমাদেরকে আরও একটা প্ল্যাটফর্ম উপরে যেতে হবে। আমাদের ফার্মগেট থেকে সচিবালয় পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া নিয়েছে 30 টাকা, যেটা আমার জানা ছিল না। আমি জানতাম 20 টাকা করে রাখে। এখানে আসার পরেই দেখতে পেলাম যে ভাড়া 30 টাকা।
আমি সবসময় যে কথাটা বলি, আপনারা যখনই উপরের প্ল্যাটফর্মে যাবেন, যাওয়ার আগে এই লেখাটা একটু ভালো করে খেয়াল করবেন। যদি আপনি উত্তরার দিকে যান তাহলে এই দিকটা দিয়ে যাবেন, আর যদি আপনি যান হচ্ছে মতিঝিলের দিকে তাহলে ঠিক তার বিপরীত পাশটা ব্যবহার করবেন। বেশিরভাগ যাত্রীদেরকেই দেখতে পাই উপরে গিয়ে পরে ভোগান্তির সৃষ্টি হয়, আবার তাদেরকে নিচে এসে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয়। যাই হোক, আমি যাব হচ্ছে সচিবালয়, যার জন্য আমি মতিঝিলের যে রাস্তাটা বা যে লেনটা সেই দিক দিয়েই আমি এখন যাচ্ছি। এখানেও আপনারা উপরে ওঠার জন্য এসকেলেটর, সিঁড়ি, একই সাথে হচ্ছে লিফট পেয়ে যাবেন। তো যেমনটা আগেও বললাম, আমি যাচ্ছি হচ্ছে এসকেলেটরের উপর দিয়ে। আমি এই মুহূর্তে প্ল্যাটফর্মের উপরে চলে আসলাম, আর উপরে আসার পরেই দেখতে পেলাম উত্তরা অভিমুখী একটি ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো স্টেশনে। এই ট্রেনটি মূলত চলে যাবে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। আপনি যদি কখনো উত্তরা দিয়াবাড়ি ঘুরতে যেতে চান ফার্মগেট, বিজয় সরণি কিংবা মতিঝিলের এই পাশটা থেকে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু মেট্রো রেলে করে চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে 15 থেকে মাত্র 20 মিনিটের মতো। আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের মেট্রো রেল কিন্তু যাবে কমলাপুর পর্যন্ত, যেটার কাজ এখনও চলমান। তো দেখেই বুঝতে পারছেন এই ট্রেনটা এই মুহূর্তে উত্তরার দিকে যাত্রা শুরু করলো, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনও চলে আসবে। আর সেটা আপনি বুঝতে পারবেন এই মনিটর থেকে। মনিটর দেখেই বুঝতে পারলাম যে আর মাত্র 4 মিনিট বাকি। 4 মিনিট পরেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের মেট্রো রেলের মোট কোচ সংখ্যা হচ্ছে 6টি। যাই হোক, আমরা এই মুহূর্তে ট্রেনের জন্য অপেক্ষা করছি। 4 মিনিট অপেক্ষা করার পরেই হয়তো আমাদের ট্রেন এখানে এসে পৌঁছাবে। মেট্রো রেলের একেবারে প্রথমের যেই কোচ বা প্রথমের যেই বগিটা থাকে সেটা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। এটা হচ্ছে ঢাকা মেট্রোর একটা ভালো দিক। এতে করে মহিলারা খুব সুন্দর করে কিন্তু মেট্রো রেলে ওঠানামা করতে পারে। আমি এখনও মেট্রোর জন্য অপেক্ষা করছি। আপনারা হয়তো মনিটরে দেখতেই পেলেন যে 4 মিনিটের পরেই কিন্তু ট্রেন আসবে। ঢাকা মেট্রোর একটি ভালো দিক হচ্ছে এটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, একই সাথে হচ্ছে এখানে প্ল্যাটফর্মের উপরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। জনপ্রতি ওয়াশরুম ব্যবহার করার জন্য রাখে হচ্ছে 10 টাকা করে। এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো, আর আমি এখন ট্রেনে উঠব। তবে এখন যেহেতু ঈদের মৌসুম, ট্রেনে ওঠার জন্য খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। অন্য সময়গুলোতে মেট্রোতে ভ্রমণ করা ছিল হচ্ছে অনেক কষ্টসাধ্য একটা বিষয়, বিশেষ করে ট্রেনে ওঠার সময়টা। তবে বেশ কয়েকদিন ধরেই কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না বললেই চলে। মেট্রো একেবারেই খালি, হয়তো দেখেই বুঝতে পারছেন। আপনারা হয়তো দেখলেন আমি ফার্মগেট থেকেই উঠলাম হচ্ছে ঢাকা মেট্রোতে। আর ফার্মগেটের পরের যে স্টেশন, এই স্টেশনের নাম হচ্ছে কারওয়ান বাজার।
কারণ বাজারের ঠিক পরেই হচ্ছে শাহবাগ, শাহবাগের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই হচ্ছে বাংলাদেশ সচিবালয়, তারপরে মতিঝিল। বর্তমানে মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্তই চলাচল করছে, আর খুব শীঘ্রই হয়তো কমলাপুরের কাজ শেষ হবে। কাজ শেষ হলে মেট্রো রেল কমলাপুর পর্যন্ত যাবে। আমরা যেহেতু ফার্মগেট থেকে উঠেছি, সো আমাদের এরপরে কারণ বাজার, শাহবাগ আর ঢাকা বিশ্ববিদ্যালয় এই 3টা স্টপেজ রয়েছে বা এই 3টে স্টেশন রয়েছে। এরপরেই আমি গিয়ে নামবো হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে। এই মুহূর্তে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, আর তার ঠিক পরে যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় জাদুঘর। হয়তো দেখেই বুঝতে পারছেন আপনারা, আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম শাহবাগ, আর শাহবাগ থেকে এখন আমাদের ট্রেন আবার ছুটলো বাংলাদেশ সচিবালয়ের দিকে। এই মুহূর্তে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। এখানে ঠিক পাশেই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পরেই হচ্ছে বাংলাদেশ সচিবালয়। আমি মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি উত্তরা থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে গুলিস্তানে। যেমনটা আগেও বললাম, আপনারা এয়ারপোর্ট থেকে বা উত্তরা থেকে সরাসরি গুলিস্তান যাওয়ার জন্য বাস পাবেন, কিন্তু আমি প্রথমেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এসেছিলাম ফার্মগেট, আর ফার্মগেট থেকে এখন মেট্রো দিয়ে যাচ্ছি বাংলাদেশ সচিবালয়ে। বাংলাদেশ সচিবালয় থেকে হাঁটাপথের দূরত্বই হচ্ছে গুলিস্তান। এই মুহূর্তে আপনারা যেই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত আমাদের 3 নেতার মাজার, শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর খাজা নাজিমুদ্দিন। 3 জনের কবর এখানে অবস্থিত, আর তার ঠিক পাশেই ছিল ঢাকা গেট। এই মুহূর্তে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। মূলত বিজ্ঞান অনুষদের ছাত্রছাত্রীদের ক্লাস হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভিতরে। যদি আপনি কখনো প্রথমবারের মতো ঢাকায় ঘুরতে আসেন, এসে ঘুরে যেতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে। কার্জন হলের ভিতরেই রয়েছে শহীদুল্লাহ হল, এবং একই সাথে এখানে রয়েছে মুসা খাঁ মসজিদ ও মুসা খাঁর কবর। আপনারা হয়তো অনেকেই জানেন বাংলা 12 ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁর ছেলে ছিলেন মুসা খাঁ। মুসা খাঁও কোনো একটা সময় কিন্তু 12 ভূঁইয়াদের প্রধান হয়েছিলেন। যাই হোক, আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে বাংলাদেশ সচিবালয়। এখান থেকে এখন আমি নিচের দিকে যাব, আর নিচে গিয়ে যেমনটা বললাম আপনারা চাইলে হেঁটেও গুলিস্তান যেতে পারেন। একই সাথে হচ্ছে রিক্সা বা বাস যে কোনোভাবেই আপনারা এখান থেকে চলে যেতে পারবেন গুলিস্তান। তবে আমি যেমনটা আগেও বললাম এখান থেকে গুলিস্তান কিন্তু হাঁটা পথের দূরত্ব।
এবার মেট্রো স্টেশন থেকে বের হওয়ার পালা। তবে বের হওয়ার সময় অবশ্যই মনে রাখবেন আপনি যে টিকিটটা কেটেছিলেন সেই টিকিটটা কিন্তু এখানে জমা দিতে হবে। টিকিট যদি এখানে জমা না দেন তাহলে এই গেট কিন্তু খুলবে না। তো টিকিট যাতে কোনোভাবেই না হারায় সেই দিকে খেয়াল রাখবেন বা টিকিটটা আপনার সাথেই রাখবেন। আমি এই মুহূর্তে টিকিট জমা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আরও একটা প্ল্যাটফর্ম নিচে যাব। দেখেই হয়তো বুঝতে পারছেন আমি এই মুহূর্তে যে জায়গাতে অবস্থান করছি এটা হচ্ছে পুরানা পল্টন। এখান থেকে একটু সামনেই হচ্ছে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। আর এই জায়গাটা নিয়ে একই সাথে হচ্ছে বাইতুল মোকাররম নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়েছে। যাই হোক, এখন এখান থেকে আমরা হেঁটেও যেতে পারবো গুলিস্তান। একই সাথে হচ্ছে বাস দেখতে পাচ্ছেন, যে কোনো একটা বাসে করেও চলে যেতে পারেন, চাইলে রিক্সাও নিতে পারেন। যেমনটা আপনাদেরকে আমি আগেও বললাম, আমার আজকের গন্তব্য হচ্ছে দোহারের মৈনট ঘাট। আমি একটু দ্রুত যাওয়ার জন্য আমি একটা রিক্সা নিব, আর এখান থেকে গুলিস্তান রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা। পুরানা পল্টন মোড় থেকে গুলিস্তান যাওয়ার জন্য আমি এই মুহূর্তে একটা রিক্সা নিলাম, আর যেমনটা বললাম রিক্সা ভাড়া হচ্ছে 20 টাকা। যদি আপনি বাসে করে যান সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে 10 টাকা। এটা হচ্ছে নূর হোসেন চত্বর, আর নূর হোসেন চত্বর থেকে একটু সামনে গেলেই হচ্ছে গুলিস্তান গোলাপসার মাজার। মূলত দোহার বা মৈনট ঘাট যাওয়ার জন্য গোলাপসার মাজারের সামনে থেকেই বাসে উঠতে হয়। আর আমার আজকে উত্তরা থেকে গুলিস্তানে আসার মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে দোহারের মৈনট ঘাটে যাওয়ার জন্য। দোহারের মৈনট ঘাটে যাওয়ার জন্য ঢাকার যে কোনো জায়গা থেকে আপনাকে আসতে হবে গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে। গোলাপশাহ মাজারের সামনে থেকে এখানে বেশ কিছু গাড়ি রয়েছে দোহারের উদ্দেশ্যে ছেড়ে যায়। যদি আপনি মৈনট ঘাট যেতে চান তাহলে সরাসরি এখানে মৈনট ঘাটে যাওয়ার জন্য বাস পাবেন। আর মৈনট ঘাট থেকে আবার ঢাকায় আসার জন্য বাস পাবেন। সেই ক্ষেত্রে ভোর থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত বাস চলাচল করে। যাই হোক, আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম গোলাপসার মাজার। আর গোলাপসার মাজারের এখানেই এখন আমি নামব। এখান থেকেই মূলত বাস উঠবো হচ্ছে দোহারের মৈনট ঘাট যাওয়ার জন্য। আপনারা হয়তো সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন ভিক্টর ক্লাসিক, এই বাসগুলো কিন্তু উত্তরা থেকে ছেড়ে এসেছে। যেমনটা আগেও বললাম, আপনারা যদি উত্তরা থেকে গুলিস্তান সরাসরি বাসে আসতে চান তাহলে আপনারা গাজীপুর পরিবহন, ভিক্টর ক্লাসিক সহ আরও বেশ কিছু বাস রয়েছে, এগুলোতে করে আসতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টাও লাগতে পারে, ডিপেন্ড করবে রাস্তার জ্যামের উপর। আমি যেহেতু ফার্ম গেট এসেছি এলিভেটেডের উপর দিয়ে, তারপরে মেট্রো দিয়ে এসেছি, সেক্ষেত্রে আমার সময় লেগেছে 30 থেকে 35 মিনিট কিংবা 40 মিনিট, এরকমই, এর বেশি হবে না। যাই হোক, আমি এই মুহূর্তে চেষ্টা করছি গুলিস্তানের আশেপাশের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুলিস্তান থেকে আমি কিভাবে গেলাম হচ্ছে দোহারের মৈনট ঘাট। একই সাথে হচ্ছে দোহারের মৈনট ঘাটের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি।